সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ফিজিক্স ওয়ানের চ্যাপ্টার 11-এর সাউন্ড অ্যান্ড ভেলোসিটি অফ সাউন্ডের সম্পর্কে ক্লাস নেব। তো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে শব্দ শব্দ যদি আসি, আমি আগে যখন শব্দ তরঙ্গ পড়ছি তখন শব্দ সম্পর্কে কিছুটা আলোচনা করছি। তো এখানে শব্দটা বলছি, দেখো শব্দ আমরা জানি যে যা আমাদের শোনার অনুভূতি জায়গায়, তাই হচ্ছে শব্দ। কিন্তু যখন আমি ফিজিক্স পড়তে যাব তখন শব্দটা এভাবে বললে হবে না। শব্দটা হচ্ছে, আমি জানি, এক প্রকার শক্তি। তাহলে এই শক্তিটা কি হবে? শক্তি তো আর এমনি এমনি উৎপত্তি হবে না, শক্তিটা কোনো বস্তুর দ্বারা সৃষ্টি হবে। এখন আমি শব্দের সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, যে শক্তি কোনো জড় মাধ্যমে বা স্থিতিস্থাপক মাধ্যমে কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়ে স্থিতিস্থাপক মাধ্যম দ্বারা কি হবে, একটা অবিচ্ছিন্ন মাধ্যম হবে। এই অবিচ্ছিন্ন মাধ্যম দিয়ে কি হবে, এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কি করবে, যদি আমাদের কানে এসে বা সঞ্চালিত হয়ে যদি আমাদের কানে এসে সেটা শ্রবণের অনুভূতি জাগায়, তখন আমি সেটাকে শব্দ বলবো। এখন আমরা আগের অধ্যায়ে আলোচনা করছি, শব্দ উৎপন্ন হয় কম্পন দ্বারা। যদি কম্পন না থাকে তাহলে সেখানে শব্দ উৎপন্ন হতে পারে না, অর্থাৎ কম্পনের দ্বারাই শব্দের উৎপত্তি ঘটে। এখন এখানে কিছু উদাহরণ দেখব। প্রথমে হচ্ছে, দেখো সুরশালকা বলতে পারি। সুরশালকা দেখবো, তারপর হচ্ছে কাঁসার বাটি দেখবো, কাঁসার বাটি, তারের কম্পন। এখানে সুরশালকার কম্পন। তো সুরশালকা বলতে আমরা কি বুঝি, টিউনিক কর্ড যেটা, সেটা হচ্ছে সাধারণত একটা স্টিল হয়, আর এই স্টিলের ইউ আকৃতি থাকে, এর দুইটা প্রান্ত হয় এবং এদের মাঝখানে একটা স্ট্যান্ড থাকে আর কি। তো একটা স্টিলের তৈরি ইউ আকৃতি এবং এখানে একটা হাতল থাকে। তো এখানে আমি কি করি, সাধারণত এই স্টিলটাকে আমি সাধারণত রাবারের যে হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে যদি আঘাত করলে কি হবে, এই দুই প্রান্তটা কাঁপতে শুরু করে। এখন এটা আমি কিভাবে বুঝবো? যদি এটা আমি হাত দিয়ে ধরি তাহলে দেখবো যে কি কম্পনটা থেমে যাবে। এরপরে যদি আমি কাঁসার বাটি দেখি, কাঁসার বাটিতে সাধারণত একটা চামচ দিয়ে যদি আঘাত করা হয় তাহলে দেখবো যে এটা কাঁপতে থাকে। যদি চামচটাকে যদি আলতোভাবে যদি আমি কাঁসার বাটির উপরে যদি আমি স্পর্শ করাই, তাহলে দেখবো যে কাঁসার বাটিতে কি শব্দ হচ্ছে, অর্থাৎ ওখান থেকে আমি বুঝতে পারবো যে ওখানে কাঁসার বাটিটা কি কম্পন হচ্ছিল। এরপরে যদি আমি তার দেখি, তারটাকে কি করতে পারি, টান টান করে দিতে পারি নাকি, তারটাকে টান টান করে দিতে পারি, দিয়ে কি এইখানে মাঝখানে কি আমি হাত দিয়ে ধরে কি টেনে ছেড়ে দিতে পারি, দেখবো যে এমনি দেখা যায় ওখানে কম্পন হচ্ছে আর কি। এভাবে দেখবো যে এরকম কম্পন হচ্ছে, কন্টিনিউ এটা আপ ডাউন করতে থাকে। এভাবে আমার শব্দগুলো উৎপন্ন হয়ে থাকে। এখন আমি দেখব যে শব্দ উৎপন্ন হওয়ার জন্য কেন মাধ্যমের প্রয়োজন। এখানে আমি আগেও আলোচনা করছি, সাধারণত আমি কি করতে পারি, একটা
হচ্ছে কি আমি যদি একটা বৈদ্যুতিক ঘন্টা নিই, একটা বৈদ্যুতিক ঘন্টা, একটা কাঁচের পাত্র, এটা অবশ্যই বায়ুরোধী হবে। একটা কাঁচের পাত্র নেব, এর ভিতরে আমি কি করলাম, এক প্রান্ত দিয়ে আমি কি বৈদ্যুতিক ঘন্টাটা প্রবেশ করালাম, অপর প্রান্তে একটা কি পাম্প মেশিন আর কি, যার সাহায্যে বাতাসটা ভিতরে প্রবেশ করানো যায় বা ভিতর থেকে বাতাসটা বাইরে বের করা যায়, পাম্প মেশিন যেটা। তা এই দুটো জিনিস আমি দুই প্রান্ত প্রবেশ করালাম, করায় আমি কি করলাম, আমি সার্কিটটাকে অন করে দিলাম। তাহলে স্বাভাবিক অবস্থায় আমি দেখবো কি ঘন্টাটা বাজতেছে, আমি সেটা শুনতে পাবো আর কি। এরপরে যদি এখান থেকে আস্তে আস্তে যদি আমি এর ভিতর থেকে যদি আমি পাম্প মেশিন দিয়ে যদি বাতাসটাকে আস্তে আস্তে বাইরে বের করে নিয়ে আসি, একটা সময় দেখবো যে শব্দ, আমি প্রথমে যে জোরালো শব্দটা শুনতে পাচ্ছিলাম, আস্তে আস্তে শব্দটা কি হবে, কম হয়ে যাবে। কম হয়ে যাবে, একটা পর্যায়ে কি শব্দটা আর শোনা যাবে না। কেন শোনা যাবে না? কারণ এর ভিতরে আর কোনো বায়ু থাকে না, যখন তখন আর শব্দটাকে আমি শুনতে পাবো না। অর্থাৎ যেখান থেকে আমি সহজে বুঝতে পারি যে শব্দ শোনার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। স্বাভাবিক অবস্থায় এই যে কথা বললে যে সবাই শুনতে পায়, কেন? কারণ আমাদের সামনে বায়ুর একটা স্তর আসে, যেটা আমরা চোখে দেখতে পাই না, যার জন্য আমি শব্দটা শুনতে পাই। এখন দেখো এখানে শব্দ বিভিন্ন মাধ্যমে আমরা শব্দের গতিবেগ দেখব। সাধারণত আমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ আমরা কত জানি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 332 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিছু দেখব। এটা হচ্ছে কত? 0 ডিগ্রি ছিল, 25 ডিগ্রিতে কিছু দেখব আর কি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত? বাতাসের শব্দের বেগ 346 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে 1339। পানিতে কত? H2O 1400। কাছে, তাই তো? কাছে আমি কত পাচ্ছি? 45-40। এরকম দেখো এখানে 25 ডিগ্রিতে বাতাসে কত? 346, হাইড্রোজেনে 439, পানিতে হচ্ছে 1479, কাছে হচ্ছে 4540, লয় হচ্ছে 5200 মিটার পার সেকেন্ড। এখন এগুলো দেখলাম যে আমার শব্দের জন্য আমার কি মাধ্যমের প্রয়োজন এবং কম্পনের প্রয়োজন হচ্ছে। এখন দেখবো তাহলে শব্দ আমরা জানি কি, আমার শব্দ এক প্রকার তরঙ্গ, আবার শব্দ এক প্রকার শক্তি। এখন আমরা তরঙ্গকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে ভাগ করছিলাম। একটা ছিল কি আর্ট তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা অনুপ্রস্থ। তো আমরা জানি শব্দটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন, অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন, এটা আমরা দেখব যে শব্দ আসলে কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হচ্ছে। অর্থাৎ আমি মানে বলতে পারি যে শব্দ উৎপন্ন হওয়ার কৌশলটা দেখব আমি এখন, কিভাবে শব্দটা উৎপন্ন হয়। তাহলে আমরা জানি যে কোন পদার্থ, কঠিন পদার্থ বলো, তরল পদার্থ বলো বা বায়ু পদার্থ বলো, সবগুলো কি পরমাণু বা অণু পরমাণুর সমষ্টি আর কি। তো আমার যখন আমাদের সামনে যে বাতাসটা আছে, এই বাতাসটারও অণু পরমাণু থাকে আর কি। তো এই অণু পরমাণু আমি যদি কতগুলো দেখি যে আমার সামনে কতগুলো অণু পরমাণু আসে, স্বাভাবিক অবস্থায় আমি যদি দেখি, দেখলাম আর কি যে এটা হচ্ছে আমার স্বাভাবিক অবস্থায়। এর সামনে একটা সুস্বারকা রাখলাম আর কি, সুস্বারকা রাখলাম, একটু বড় করে রাখি তাহলে বুঝতেও সুবিধা হবে।
আচ্ছা, আমি এখানে তিনটা চিত্র আঁকছি। প্রথম অবস্থায় আমার কি আছে, যখন স্বাভাবিক বায়ু, স্বাভাবিক বায়ুতে কি হচ্ছে, একটা স্বাভাবিক বায়ুতে কি বায়ুর অণুগুলো একটা নির্দিষ্ট দূরত্বে আছে। বা আমি যদি একটা স্তর ধরি, একটা স্তর স্তর যদি আমি এভাবে ভাগ করি, তাহলে স্বাভাবিক অবস্থায় এটা ধরে নিলাম, অর্থাৎ সবার থেকে সবার দূরত্ব সমান আছে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। যখন আমি একটা রাবারের প্যাড দিয়ে এই সুষমাটাকে আঘাত আনছি, তখন কি হচ্ছে, এটা কি কম্পন সৃষ্টি হচ্ছে। যখন কম্পন সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, শব্দের অবশ্যই উৎপন্ন হবে। এখন যখন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা ছিল, সেটাকে আমি এ ধরছি। স্বাভাবিক অবস্থা যখন ছিল সেটাকে আমি এ ধরছি। এখন একে যখন আঘাত করা হচ্ছে, তাহলে আমি এটা তো খুব দ্রুত হয়, আমি একটা মানে আপ ডাউনটাকে ব্যাখ্যা করব এখানে। তো বলা হচ্ছে কি, যখন যখন এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, যখন ওটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে ওর সংলগ্ন কি থাকে, বায়ু থাকে। এই সুশালকা সংলগ্ন যে বায়ু আছে, এই বায়ু স্তরটাকে সে কি করবে, চাপ দেবে। এখন একে যখন চাপ দেবে, তাহলে কি হবে, এ কি করবে, পার্শ্ববর্তী যে বায়ু স্তর আছে এই বায়ু স্তরটাকেও সে সংকুচিত করবে। অর্থাৎ এখানে যখন আমি চাপ দিচ্ছি, ধরো অনেকগুলো 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 কি বলতে পারি, লাঠি, আমি যদি অনেকগুলো লাঠি নিই, তাহলে এই লাঠিটাকে যদি আমি সামনে থেকে এইভাবে চাপ দিই, তা চাপ দিলে কি হবে, এইগুলো কি আস্তে 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 কি একটার সঙ্গে আরেকটার সঙ্গে গায়ে লেগে লেগে যাবে না, গায়ে লেগে লেগে যাবে, অর্থাৎ এই জায়গাটা সংকুচিত হবে। কিন্তু কি এইগুলো কি স্বাভাবিক থাকবে, তো অল্প কিছু জায়গা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, বাকিগুলো স্বাভাবিক আছে। কি বললাম, যখন এটা প্রথমে চাপ দিচ্ছে তখন কি হচ্ছে, কিছু জায়গা সংকুচিত হচ্ছে, সব জায়গা না, কিছু জায়গা সংকুচিত হচ্ছে, বাকি জায়গাগুলো স্বাভাবিক থাকতেছে, মানে ওই পাশে যেগুলো আছে, তাহলে এইটুকু জায়গায় কি হচ্ছে, সংকুচিত হয়েছে। এখন এটা হচ্ছে কি, যেহেতু টেকনিক কর্ডটা কি করবে, টেকনিক কর্ডটাকে যখন আঘাত করা হবে তখন এটা কি সামনে যাবে, আবার কি আবার জায়গায় আসতে চাইবে, জায়গায় আসার জন্য কি হবে, আবার কিছু জায়গায় সে পেছনে ব্যাক করবে, আবার কি করবে, এখান থেকে আবার সামনে যাবে, আবার পিছনে আসবে, সামনে যাবে পিছনে আসবে, এরকম করতে থাকবে। অর্থাৎ একবার সামনে যাচ্ছে, আরেকবার পিছনে আসতেছে, সামনে যাচ্ছে পিছনে আসতেছে। এই যে, তাহলে এইটা যখন প্রথমে আমার সামনের দিকে গিয়েছিল, তখন কি হচ্ছে, কিছু স্তরটাকে সংকুচিত করছিল, আর বাকি সব কি হচ্ছে, স্বাভাবিক ছিল। এখন বলা হচ্ছে কি, এইটা যখন এই পর্যন্ত গেছে, এখন এটা কি কি করছে, স্থিতিস্থাপকতার কারণে সে কি করছে, আবার পেছন দিকে ব্যাক করছে। যখন পেছন দিকে ব্যাক করছে তখন কি হচ্ছে, এই জায়গাটার উপরে কি হচ্ছে, তার বায়ু সংলগ্ন তার মানে এই সুশালকা সংলগ্ন যে বায়ু স্তরটা ছিল, তখন তখন কি করছে, সেই জায়গাটা হচ্ছে কি হচ্ছে, তার উপরে প্রেসারটা উঠে যাচ্ছে। যখন প্রেসারটা উঠে যাচ্ছে তখন কি করবে, এই যে যে অঞ্চলটা মানে প্রেসার ছিল সেটা কি সামনে দিকে চলে যাচ্ছে, যেহেতু এখানে প্রেসার চাপ করা হয়েছে। ধরো তোমার কাছে একটা বল আসতেছে, সেই বলটাকে তুমি যদি সামনে দিকে নিক্ষেপ করো, সেটা তো এক জায়গায় থাকবে না, সেটা চলতে শুরু করবে। এখন এটাকে যখন প্রেসার শুরু করছে, এই প্রেসারটা কি করছে, আরো সামনের দিকে চলে যাচ্ছে, তখন এই পেছন দিকে ব্যাক করছে। কতক্ষণ পর্যন্ত এই প্রেসারটা থাকবে, যতক্ষণ পর্যন্ত এই স্তরটা সামনের দিকে মানে এই সুষমাটাটা মানে সামনের দিকে এগোতে থাকতেছে। অর্থাৎ এই যে আমি যে বাড়িটা দিলাম একটা রাবারের প্যাড দিয়ে বা হাতুড়ি দিয়ে, ওই টিনটাকে যদি আমি আঘাত করলাম যখন, তখন কি হচ্ছে, ওইটা যতক্ষণ সামনের দিকে যাইতে থাকবে ততক্ষণ কি হবে, বায়ু স্তরটাকে প্রেসার দিতে থাকবে, অর্থাৎ ততটুকু সময় সংকুচিত হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ওইটা সামনের দিকে এগোবে ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, ওই জায়গাটা কি হচ্ছে, মানে সংকুচিত হতে থাকবে। যখন এটা পেছন দিকে ব্যাক করবে, কেন ব্যাক করবে, স্থিতিস্থাপকতার কারণে সে আবার পেছন দিকে ব্যাক করবে। পেছন দিকে যখন ব্যাক করতেছে তখন কি হচ্ছে, ওইখানে প্রেসারটা উঠে যাচ্ছে, তখন কি ওই সংলগ্ন যে বায়ুটা আছে ওই বায়ুটা কি করবে, তখন সংকুচিত হওয়ার পরিবর্তে তখন কি হবে, প্রসারিত হবে। তখন কি বললাম, যেহেতু কোনো প্রেসার থাকবে না, তখন আগে আমরা কি দেখছিলাম, এই স্তরটা যখন প্রেসারটা ছিল, যখন প্রেসারটা ছিল তখন আমি কি হচ্ছে, ওই স্তরটা কি হচ্ছিল, সংকুচিত হচ্ছিল। যখন সে পেছন দিকে ব্যাক করতেছে, এই যে তৃতীয় ছবিতে যখন পেছন দিকে সে ব্যাক করতেছে, তখন কি হচ্ছে, ওই অঞ্চল মানে ওর উপরে কোনো প্রেসার থাকতেছে না, ফলে কি হচ্ছে, এই জায়গাটা মানে এখানে কি হয়েছিল, সংকুচিত হয়েছিল। এটা তো স্বাভাবিক হবে, তার স্বাভাবিক হওয়ার পরেও সে কি হবে, প্রসারিত হবে, অর্থাৎ স্তরটা কি অনেক ফাঁকা হয়ে যাবে, বা স্তরগুলো অনেক
ফাঁকা হয়ে যাবে। এরপরে কি হবে, এটাতে কি হচ্ছে এই পর্যন্ত চলে আসে। এবার কি করবে, আবার স্থিতিস্থাপকতার জন্য কি হবে, স্থিতিস্থাপকতার জন্য আবার কি হবে, এই আবার সামনের দিকে এগোতে থাকবে। দেখো এ কি করছিল প্রথম অবস্থায়, এতে গেছিল, প্রথমে এখানে গেছিল, যখন আমি রাবার মানে হাতুড়ি দিয়ে আঘাত করতেছিলাম তখন এ সামনের দিকে গেল। আবার কি করছিল, তখন সে পেছনে আসতেছিল সিতে, এটা এ ছিল, এটা বি ছিল, আবার সিতে ফিরে যাচ্ছে। তো এখানে আবার কি হয়েছিল, একটা প্রসারণ হয়েছিল, একটা হয়েছিল। যখনই আবার এই আবার আবার বি বিন্দুতে আসবে তখন আবার কি ঘটনা ঘটবে, তখন আবার যখন বি বিন্দুতে আসবে তখন কি হবে, এই অঞ্চলটা আবার সংকুচিত হবে। আর এই যে প্রসারণ, আর এখানে একটা সংকোচন ছিল না এটা, আর এখানে বলে গেল স্বাভাবিক বায়ু যেটা ছিল সেটা হচ্ছে স্বাভাবিক বায়ু। তাহলে এইরকম এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কি হবে, একটা সংকোচন হচ্ছে, একটা প্রসারণ, এরকম একটা মাধ্যম তৈরি হয়ে যাবে। এবং এই অনুসারে কি হবে, সে সামনের দিকে আগাতে থাকবে। কারণ এটা কি, তোমার মনে করো আমি টিউনকর সাধারণ যেটা নিয়ে থাকি আমরা, হারমোনিয়াম দেখছি, হারমোনিয়ামে যে সর্বনিম্ন কম্পাঙ্ক আছে সেটা হচ্ছে কত, 256 সর্বনিম্ন, অর্থাৎ 256 হার্টজ সর্বনিম্ন। সর্বনিম্ন যে ওখানে যে বাঁশিটা থাকে সেই বাঁশিটার সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে 256 হার্টজ। তাহলে 256 মানে কি, প্রতি সেকেন্ডে 256 বার এরকম সংকোচন বা প্রসারণ হয়। কি বললাম, প্রতি সেকেন্ডে 256 বার এরকম সংকোচন বা প্রসারণ হয় সর্বনিম্ন কম্পাঙ্কের বাঁশি। এখন ওর থেকে আরো বড় কম্পাঙ্কের বাঁশি আছে, সেটা আরো বেশি কম্পাঙ্ক হয় আর কি। আশা করি এখান থেকে আমি কিছু বুঝাইতে পারলাম যে কিভাবে, তাহলে এইভাবে আমার শব্দটা উৎপন্ন হচ্ছে, যেহেতু এখানে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, এখানে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এটা কি হচ্ছে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এটা সৃষ্টি হচ্ছে। এবং কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই 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 দিক বরাবর শব্দটা চলে যাচ্ছে না, তাহলে এখানে সংকোচন বা প্রসারণ কোন দিকে হচ্ছে, শব্দের দিকে, শব্দের দিকে। তাহলে অনু দৈর্ঘ্য তরঙ্গ আমার কি ছিল, যেদিকে মানে সংকোচন প্রসারণ হবে, এবং এটা হচ্ছে কি মানে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে কি সামনের দিকে না, এভাবে এভাবে সামনের দিকের দিকে চলে যাচ্ছে। তাহলে লম্বের এখানে হচ্ছে সমান্তরালে অগ্রসর হচ্ছে, মানে বেগটা হচ্ছে কি, যেদিকে তরঙ্গটা সঞ্চালন হচ্ছে সেই দিকেই হচ্ছে তোমার বেগটা হচ্ছে আর এগিয়ে যাচ্ছে আর কি। তো এটাই, এভাবে তোমার শব্দটা উৎপন্ন হয় বা সামনের দিকে এগিয়ে চলে। এখন শব্দের কিছু বৈশিষ্ট্য আছে, শব্দের তিনটা বৈশিষ্ট্য হয়ে থাকে, শব্দের তিনটা বৈশিষ্ট্য হয়ে থাকে। প্রথমত আমার দেখো, প্রথমত বলা হচ্ছে কি আমার তিনটা বৈশিষ্ট্য থাকে, বলা হচ্ছে প্রথমে হচ্ছে তীব্রতা বা প্রাবল্য, তীব্রতা বা প্রাবল্য এক ধরনের বৈশিষ্ট্য, যেটা তীব্রতা বা প্রাবল্য বলতে পারি। দ্বিতীয়টা বলা হচ্ছে তোমার দ্বিতীয়টা বলা হয় তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা। আর তৃতীয়টা বলা হয় জাতি বা গুণ আর কি। শব্দের তালে আমি তিন ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি, একটা হচ্ছে তীব্রতা বা প্রাবল্যতা, তীক্ষ্ণতা, আর তৃতীয়টা হচ্ছে জাতি বা গুণ। এখন দেখো তীব্রতা বলতে আমরা সাধারণত কি বুঝি, তীব্রতা বলতে দেখো আমরা তীব্র, তীব্র কথাটা বুঝি, তীব্রতা মানে কত দ্রুত আসতেছে, কত দ্রুত আসতেছে সেটা। যেমন আমরা সাধারণত বলি কেউ ঘন কথা বলে, কেউ মানে আসতে না, বলতে পারি পাতলা পাতলা কথা বলে, তাই না? তাহলে এখানে কি বলছে, যে ঘন কথা বলে তার কি কথাটা কি হচ্ছে, সে তত বেশি দ্রুত বলতেছে, অর্থাৎ তার তীব্রতা বেশি। যে আস্তে আস্তে কথা বলে তার তীব্রতা কম। তাহলে এখানে বিজ্ঞানের ভাষায় দেখো, বিজ্ঞানের ভাষায় কি বলতে পারি, যে বৈশিষ্ট্যের জন্য একটি শব্দ অন্যটি অপেক্ষা বেশি প্রবল মনে হয়, বলা হচ্ছে কি একটি শব্দ অপেক্ষা আরেকটি শব্দ প্রবল মনে হয়, মানে কত দ্রুত আসতেছে, কত দ্রুত আসতেছে সেটাকে বলছি আমি শব্দের তীব্রতা।
প্যারাবোলাটা কি বলতে পারি, প্যারাবোলাটা ওই একই তোমার মানে ওই একই কত প্রবল আর কি। তাহলে একটা শব্দ অপেক্ষা আরেকটা শব্দ কতটা প্রবল, এটাই বলছি আমি প্রাবল্য বা তীব্রতা। এরপর আসে যদি তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা হচ্ছে দেখো, তীক্ষ্ণতা বলতে পারি দেখো আমরা সাধারণত দেখি যে ছেলেদের বা মেয়েদের ছেলেদের কথাগুলো কি হয় মোটা, ছেলেদের কথাগুলো হচ্ছে মোটা, মেয়েদের কথা বলা হচ্ছে তোমার চিকন আর কি বা সরু আর কি। তা এইটা যে কোন সুর চড়া বা কোন সুর কি বলতে পারি আমার মোটা বা সরু আর কি, কোন সুর চড়া বা কোন সুর খাদ আর কি, এইটা আমি সাধারণত দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে তীক্ষ্ণতা দ্বারা বুঝতে পারি যে কোন শব্দটা আমার সরু বা কোনটা মোটা, এটা আমরা তীক্ষ্ণতা দ্বারা বুঝতে পারি। তৃতীয়টা বলা হচ্ছে জাত বা গুণ। জাত বা গুণ বলা হচ্ছে দেখো এখানে প্রথমে আবার কি ছিল কি শব্দটা কত দ্রুত আসতেছে, তাহলে একটা শব্দ দ্রুত আসতে পারে আবার কম দ্রুত আসতে পারে, মানে আস্তে আসতে পারে, এটা আমি প্রথমে দেখলাম। দ্বিতীয়টা বলা হচ্ছে কি ওই সুরটা কি হতে পারে মোটা বা চিকন হতে পারে। তৃতীয়টা বলা হচ্ছে দেখো বলা হচ্ছে দুটা শব্দ ভিন্ন ভিন্ন মাধ্যম থেকে উৎপন্ন হলে, কেমন যেমন বাঁশির সুর কিন্তু এক ধরনের, আবার গিটারের সুর এক ধরনের, বা তোমার বলতে পারি কি আমরা যে তবলা বাজাই তবলার সুরটাও এক ধরনের, মানে এই যে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর কিন্তু বিভিন্ন ধরনের, কারো বাদ্যযন্ত্রের সুর কারোর সঙ্গে মিশবে না। তো দুইটা তিনটা বাদ্যযন্ত্র যদি এক জায়গায় বাজানো হয় তাহলে বা এখান থেকে যদি শব্দ উৎপন্ন করা হয় প্রত্যেকটা থেকে, তাহলে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে এদের মানে শব্দটাকে আলাদা করতে পারি যে এইটা এই বাদ্যযন্ত্রের, এটা এই বাদ্যযন্ত্রের, এটা এই বাদ্যযন্ত্রের। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে বলে জাতি বা গুণ। তাহলে আমি এখানে তিনটা দেখলাম, একটা হচ্ছে তীব্রতা। তীব্রতা তাহলে কি হচ্ছে শব্দের প্রথমে কি বলা হচ্ছে সেটা কত দ্রুত আসতেছে, যেমন বাঁশির সুর কি আস্তেও আসতে পারে আবার দ্রুত আসতে পারে। তাহলে এখান থেকে আমি প্রথমে দেখলাম যে সেটা কত দ্রুত আসতেছে আমার কাছে। দ্বিতীয়টা বলা হচ্ছে কি এটা মোটা বা চিকন, বাঁশির সুর মোটাও হতে পারে আবার চিকনও হতে পারে, দুই ধরনের হতে পারে। এরপর বলা হচ্ছে জাতি বা গুণ। এখানে বলা হচ্ছে কি দুইটা বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, অর্থাৎ দুইটা উৎস, শব্দের উৎসটাকে কিভাবে আমি চেঞ্জ করতে পারি, দুইটা উৎস কখনো একই ধরনের শব্দ উৎপন্ন করতে পারে না। এই তাহলে আমি তিন ধরনের বৈশিষ্ট্য এখানে পেয়ে থাকি। এরপরে দেখো তাহলে এখানে দেখো সবগুলো উপরে আমি প্রথমে একটা মানে এখানে বলছিলাম একটু আগে যে 256 হার্টজের একটা কথা বলছিলাম, অর্থাৎ কি সবগুলো শব্দ উৎপন্ন হতে গেলে আমার কি হয় কম্পাঙ্কের প্রয়োজন, মানে কম্পাঙ্কের উপরে নির্ভর করবে, কম্পাঙ্ক উপরে নির্ভর করবে। এখন আমি শব্দের এখানে কিছু কিছু বৈশিষ্ট্য দেখব, হয়তো আমরা আগের অধ্যায়ে পড়ছি যে শব্দের বেগ কি বা কম্পাঙ্ক কি জিনিস, বা এখনো বলি যে কম্পাঙ্কটা হচ্ছে কি পার সেকেন্ডে কতগুলো কম্পন উৎপন্ন হয়, পার সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন উৎপন্ন হয় তাকে শব্দের কম্পাঙ্ক বলা হয়। বলা হচ্ছে পার সেকেন্ডে একটি শব্দ যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করে তাকে বলে আমি কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি আমার একটা তরঙ্গ উৎপন্ন করতে একটা কি পূর্ণ কম্পনের প্রয়োজন হয়। এই পূর্ণ কম্পন আমার কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে এটা হচ্ছে আমার অনুপস্থ তরঙ্গে ছিল, আর অনুদৈর্ঘ্যের জন্য কি ছিল একটা প্রসারণ, আর একটা প্রসারণ, আর একটা হচ্ছে কি একটা প্রসারণ, আর একটা হচ্ছে সংকোচনের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি বলা হচ্ছে পার সেকেন্ডে যতগুলো কম্পন সম্পূর্ণ করে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম কি একটা পূর্ণ কম্পন, অর্থাৎ বা একটা দৈর্ঘ্য বা একটা প্রসারণ, একটা সংকোচনের সমষ্টি, যেটা এই সমষ্টিকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য শব্দের জন্য আর কি। এখন দেখো শব্দগুলোকে আমি এখানে সাধারণত দেখো মানুষ হচ্ছে কি সব ধরনের শব্দ শুনতে পায় না, মানুষ সব ধরনের শব্দ
শুনতে পায় না। শব্দের জন্য আমার একটা লিমিট আছে। কেমন লিমিটটা কেমন? বলা হচ্ছে মানুষের কান, আবার প্রত্যেক মানুষ যে এই শব্দ শুনতে পাবে তা না। কিছু কিছু মানে এটা এভারেজ ধরে নেওয়া হয়েছে আর কি, যে মানুষ সাধারণত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এত কম্পাঙ্কের শব্দ সে শুনতে পায়। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এর ভিতরে সে শব্দটা শুনতে পায়। 20 হার্টজ থেকে কম হলে সে শব্দ শুনতে পায় না। 20,000 হার্টজ থেকে যদি বেশি হয়ে যায় সেই শব্দ সে শুনতে পারে না। এখন বলা হচ্ছে কি এইটা হচ্ছে কি শ্রব্যতার সীমা বলা হয়। শ্রব্যতার সীমা, অর্থাৎ মানুষ এর ভিতরে মানে শব্দটা শুনতে পায়, এই জন্য শ্রব্যতার সীমা বলা হয়। এখন বলা হচ্ছে যে যদি 20 হার্টজ থেকে কম, 20 হার্টজ থেকে কম আর কত 20,000 থেকে বেশি, এটা কি মানুষ শুনতে পারে না। এখন 20 হার্টজ থেকে কম যে শব্দ, সেই শব্দটাকে বলা হয় শব্দতর। শব্দতর শব্দ, আর এটাকে বলা হয় শব্দতর। শব্দতর, শব্দতর বলা হয় শব্দোত্তর। শব্দোত্তর বলা হয়, বা একে আরেকভাবে বলতে পারি শ্রবণোত্তর বলতে পারি। শ্রবণোত্তর বলতে পারি, শব্দোত্তর, শ্রবণোত্তর, বা আরেকটা বলতে পারি এটাকে বলা হয় অবশ্রুতি। অবশ্রুতি এর ইংলিশে একটা নাম আছে, সেটাকে বলা হয় ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক একটা হচ্ছে আল্ট্রাসনিক। বলেছে ইনফ্রাসনিক আর হচ্ছে আল্ট্রাসনিক। আমরা দেখছি আল্ট্রাসনিক শব্দ দিয়ে আমরা অনেক কাজ আছে আল্ট্রাসনিক দিয়ে। তো সাধারণত বলা হচ্ছে তাহলে 20 হার্টজ থেকে যেগুলো আছে সেগুলোকে আমি শব্দতর বা অবশ্রুতি বা ইনফ্রাসনিক বলতে পারি। আর 20,000 থেকে যার বেশি আছে তাকে শব্দ উত্তর বা শ্রবণোত্তর বা আল্ট্রাসনিক শব্দ বলতে পারি। এখন বলা হচ্ছে 20 থেকে 20,000 এগুলো হচ্ছে মানুষ, তাহলে 20 থেকে কম এগুলো কি কেউ কি শুনতে পায় না? অবশ্যই শুনতে পায়। বলা হচ্ছে এখানে হাতি, আমাদের যে ভূমিকম্প হয়, ভূমিকম্পটা হচ্ছে 20 হার্টজ থেকে কম। এগুলো সাধারণত হাতি বা এই যে মুরগি বলতে পারি, বা ইঁদুর বা পিঁপড়া, এই জাতীয় প্রাণীগুলো, অর্থাৎ তোমার কি বলতে পারি নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে এইগুলো বেশি অংশ শুনতে পায়। মাকড়সা এরা এইগুলো শুনতে পায় 20,000 থেকে কম। এখন বলছে তাহলে শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক কারা শুনতে পায়? আল্ট্রাসনিক বলা হচ্ছে কি আমার যে কুকুর, বাদুড় এরা শুনতে পায় সাধারণত। তা আমরা জানি দেখো বাদুড় কত 1 লক্ষ হার্টজের শব্দ সে শুনতে পায়। 1 লক্ষ হার্টজের শব্দ সে শুনতে পায়, এবং এই শব্দ উৎপন্ন করার মাধ্যমে এবং সে শুনতে পায় এবং উৎপন্নও করতে পারে। এই শব্দ উৎপন্ন করার মাধ্যমে সে কিন্তু রাত্রে চলাচল করতে পারে। আমরা জানি কি বাদুড় কি, বাদুড় হচ্ছে কি রাত্রে চলাচল করে, দিনের বেলা সে নিশাচর প্রাণী, তাই তো? রাত্রে খাবার সংগ্রহ করে, সে এই শব্দকে কাজে লাগিয়ে সে কি করে খাবার সংগ্রহ করে, কারণ বাদুড় চোখে দেখতে পারে না। এরপর দেখো কুকুর হচ্ছে কত 35,000 হার্টজের শব্দ শুনতে পায়। এরকম আরো অনেক প্রাণী আছে যারা 20,000 থেকে বেশি শব্দ শুনতে পায়। এখন আমি দেখব যে এই শব্দ ব্যবহার করে, যে আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে আমি কি কি কাজ করে থাকি। আল্ট্রাসনিক শব্দ দিয়ে আমি কি কি কাজ করে থাকি। এক বলা হচ্ছে দেখো আল্ট্রাসনিক দিয়ে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। সমুদ্রের গভীরতা, বা এই যে সাবমেরিন গুলো, ডুবোজাহাজ যেগুলো, এই সাবমেরিন গুলো অবস্থান নির্ণয় করতে পারি, বা শত্রু দেশের যে সাবমেরিন গুলো আছে বা নিজস্ব যাই বলি না কেন সাবমেরিন গুলোকে আমি অবস্থান নির্ণয় করতে পারি।
তারপর মাটির যে খনি, আমরা যে তেল গ্যাস অনুসন্ধান করি বা খনি, এই খনিও আমি আবিষ্কার করতে পারি। বা এখানে বলা আছে দেখো, আমরা যে আল্ট্রাসনিক শব্দ দিয়ে আমরা দাঁত পরিষ্কার করতে পারি, ডেন্টিস্ট যারা এরা আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে থাকে। বা আমরা কি বলতে পারি, কাপড় কাপড় বা কোনো যন্ত্র, কাপড় পরিষ্কার করতেও পারি আল্ট্রাসনিক শব্দ দিয়ে, কাপড় পরিষ্কার করতে পারি বা কাপড় থেকে যে ময়লাগুলো আছে ময়লাগুলো দূর করতে পারি। এরপর বলা আছে দেখো, ডাক্তারি পরীক্ষা বললাম, ময়লা কাপড়, ক্যান্সার চিকিৎসাও ব্যবহার করতে পারি আল্ট্রাসনিক শব্দ, ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করতে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করতে, সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করতে আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে অদ্রবণীয় মিশ্রণের দ্রবণ তৈরিতে, অর্থাৎ যেমন তেল বা পানি, তেল পানি কি কখনো মেশে না, তো এই আল্ট্রাসনিক শব্দ যদি আমি ওখানে ব্যবহার করে থাকি, এই তেল পানি মিশে যেতে পারে। মানে এরকম আর কি, আমি সাপোজ বললাম আর কি, এই অদ্রবণীয় যে দ্রবণটা, অদ্রবণীয় যেগুলো, সেগুলোর দ্রবণ তৈরিতে আমি ব্যবহার করতে পারি। সূক্ষ্ম ফাটল শনাক্ত করতে, যেগুলো আমি সাধারণ চোখে দেখতে পাই না, সেগুলো শনাক্ত করতে, ফাটল করতে, পানির নিচে কোনো বস্তুর অবস্থান শনাক্ত করতে, রোগ নির্ণয় প্রভৃতি ক্ষেত্রে আজকাল শব্দ উত্তর শব্দ ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এখানে কতগুলো দেখলাম, সমুদ্রের গভীরতা নির্ণয়, দ্বিতীয়ত বলা হচ্ছে সাবমেরিনের অবস্থান নির্ণয়, তৃতীয়ত বলা হচ্ছে খনি আবিষ্কার, কোনো আমরা ডেন্টিস্ট যেটা দাঁতের চিকিৎসায়, এরপর হচ্ছে নৌযানের পথ পরিদর্শন করছে ক্যান্সার চিকিৎসায়, ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করতে, সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কারকরণে, অদ্রবণীয় দ্রবণের দ্রবণ প্রস্তুতিতে, সূক্ষ্ম ফাটল শনাক্তকরণে, পানির নিচে বস্তুর অবস্থান শনাক্তকরণে, রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা হয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি আল্ট্রাসোনোগ্রাফি, যেটা আমরা সাধারণত প্রসূতি মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ টেস্ট আর কি, আল্ট্রাসোনোগ্রাফিতে আমি আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে থাকি। এরপর দেখো, আমার যেহেতু শব্দ এক প্রকার শক্তি এবং কি বলা হচ্ছে, এটা একটা তরঙ্গ, যেহেতু এটা একটা তরঙ্গ, তার মাধ্যমে দেখো আলো এক প্রকার শক্তি, আলোর কি ছিল, প্রতিফলন ছিল, প্রতিসরণ ছিল, তাই তো। আবার কি হচ্ছিল, আলো কোনো মাধ্যম দ্বারা কি হচ্ছিল, শোষণ হচ্ছিল। আলোর মধ্যে শব্দটাও কি হবে, মাধ্যম দ্বারা কি হবে, শোষণ হবে, প্রতিফলন হবে এবং প্রতিসরণ হবে। তাহলে আলো যে মাধ্যমে পড়বে ওই মাধ্যম দ্বারা শোষণ হবে। কেমন মাধ্যমে পড়লে শোষণ হতে পারে, যেমন আমার মানুষের দেহ বা কোনো দেয়াল বা কি বলতে পারি জামা কাপড়, এইগুলোর মাধ্যমে আমার কি শোষণ হতে পারে, বা দেয়াল দ্বারা শোষণ হতে পারে। তারপর হচ্ছে দেখো, শোষণ হতে পারে, এই জন্য আমরা সাধারণত কি করতে পারি, আমরা যখন হলে সিনেমা দেখি বা কোনো হলে যদি আমার বিশেষ কোনো সভা বা বক্তৃতা হয়, তো সাধারণত কি হয়, আমি যদি ওই হলে কথা বলি তখন কি হয়, ওই শব্দটা কি হয় ওখানে বাজতে থাকে, পুনঃপুনঃভাবে ওটা আমি শুনতে পাই, অর্থাৎ ওখানে প্রতিধ্বনি হতে হতে কি হচ্ছে, ওই জায়গাটায় কি একটা বিরক্তকর পরিবেশের সৃষ্টি হয়। এজন্য কি হয়, হল বা কোনো বড় যে বক্তৃতা রুমে, এখানে দেয়ালে কি হচ্ছে, শোষক রূপে তোমার কি আমরা যে বলতে পারি শোষক রূপে কিছু কি বলতে পারি আমরা, ওইগুলো যে ফোম যেগুলো আছে, তুলার তৈরি যেগুলো, ওইগুলো ব্যবহার করে থাকি। ওটা কি করে, ওই শব্দটাকে কি করে সে শোষণ করে, যাতে প্রতিধ্বনি সৃষ্টি না হয়। এরপর দেখো শব্দের প্রতিফলনটা হচ্ছে কি, আমরা জানি যে কোনো মাধ্যমে শব্দ চলার সময় কি হবে, কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে যদি আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন সেটাকে বলি আমি প্রতিফলন। যেহেতু এখানে শব্দ কি, আমরা যে শব্দ আমরা মুখ দিয়ে শব্দ যদি বের করি, সেটাকে আমরা কি বলি, আমার শব্দের মানে ক্ষুদ্রতম একক কি বলা হয়, ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। যেহেতু আমার ধ্বনিটাকে পুনরাবৃত্তি পায়, অর্থাৎ তুমি যে ধ্বনিটা সৃষ্টি করছো ওই ধ্বনিটাকে কি বলি আমরা, ধ্বনিটা কি হচ্ছে, কোনো প্রতিফলকে বাধা পেয়ে কি হচ্ছে, আবার পুনরায় তুমি শুনতে পাচ্ছ। এই জন্য ওই শব্দের প্রতি একটা শব্দ তুমি শুনতে পাও, এই জন্য
এটাকে বলা হয় প্রতিধ্বনি, অর্থাৎ শব্দ প্রতিফলকে বাধা পেয়ে যদি আবার প্রতিফলন সৃষ্টি করে তাহলে সেই শব্দকে আমি বলি প্রতিধ্বনি। প্রতিধ্বনি তাহলে এটা আমি দেখবো, এখানে বিস্তারিত আলোচনা করব প্রতিধ্বনি নিয়ে। প্রতিসরণ হতে পারে কি হচ্ছে প্রতিসরণ, দেখো আমরা ওখানে আমরা সাধারণত জানি কি আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে কি প্রতিসরণের মাধ্যমে চলে যেতে পারে। তখন শব্দ কি হয়, শব্দ দেখো আমার ভিন্ন ভিন্ন মাধ্যম আমি কিভাবে নির্ণয় করে থাকি, কারণ ভিন্ন ভিন্ন মাধ্যমের কি হচ্ছে ঘনত্ব বা ওখানে যে পার্টিকেলগুলোর যে কম মানে অবস্থানগুলো একই রকম হয় না। যখন মাধ্যম পরিবর্তন হয় তখন কি হয়, এদের ঘনত্ব চেঞ্জ হয়। তাহলে এক ঘনত্বের জন্য কি একটি শব্দের গতিবেগ একরকম হবে, আর ভিন্ন ঘনত্বের জন্য তার গতিবেগ ভিন্ন হবে। তখন ভিন্ন ভিন্ন যখন মাধ্যম পাবো তখন তাদের ঘনত্বটাও ভিন্ন ভিন্ন হবে। সুতরাং তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায় তখন কি হয়, তখন গতিবেগটা পরিবর্তিত হয়। এজন্য বলা হচ্ছে কি আলো যখন যেহেতু পরিবর্তিত হচ্ছে তাহলে প্রতিসরণের ঘটনাটাই এখানে ঘটছে, অর্থাৎ তাদের দিকও পরিবর্তন হয়। এখন আমি প্রতিধ্বনির যে ব্যবহারিক যে প্রয়োগটা এটা আমি দেখব। সাধারণত দেখো বলা হচ্ছে কি আমার শব্দটা মনে করি এখান থেকে উৎপন্ন করা হয়েছে, এখান থেকে আমি উৎপন্ন করলাম, করার পর যদি এখানে বাধা পাই, এখানে বাধা পাচ্ছে, এখানে বাধা পেয়ে কি করবে, এখানে বাধা পেয়ে কি করবে আবার এদিকে ফিরে আসবে, ফিরে আসবে। তাহলে আমি যদি এখানে যে উৎসটা এস এবং প্রতিফলক যদি আমি আর ধরি, তাহলে এখান থেকে বাধা পেয়ে আবার এখানে ফিরে আসবে। এদের মধ্যবর্তী দূরত্বকে যদি আমি ডি ধরি আর কি, এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমি ডি ধরি, শব্দের গতি যেটা, গতিটাকে যদি শব্দের গতি যেটা সেটাকে যদি আমি শব্দের গতিবেগ যেটা, গতিবেগটাকে যদি আমি ভি ধরি এবং কত সময় এখান থেকে শব্দটা উৎপন্ন হয়ে এখানে বাধা পেয়ে আবার এই জায়গায় ফিরে আসতেছে, তো সময়টাকে যদি কি সময় লাগে এবং শব্দটা যদি ভি বেগে যায় এবং এর মধ্যবর্তী দূরত্বটাকে আমি যদি ডি ধরি, ঠিক আছে, তাহলে শব্দ এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই ডি অর্থাৎ কত 2d দূরত্ব অতিক্রম করছে না, শব্দ এই ডি যাচ্ছে আবার ফিরে আসতেছে, অর্থাৎ কি এ একটা ডি অর্থাৎ 2d অতিক্রম করে। আর এখানে গতিবেগ কত v এবং সময় হচ্ছে t, আমরা জানি কি s কি জানি vt, vt। তাহলে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 2d, 2d কত v। তাহলে এখান থেকে শব্দের বেগ যদি আমি v লিখি তাহলে কত হবে 2d বাই সরি যদি আমি d ব্যবহার করি d ব্যবহার করলে কি হবে vt বাই হচ্ছে 2 হবে, vt বাই হচ্ছে 2 হবে। বলা হচ্ছে কি আমি প্রতিধ্বনি কখন শুনতে পাবো, প্রতিধ্বনি কি শর্তের জন্য আমি প্রতিধ্বনি শুনতে পাবো, অর্থাৎ আমার উৎস থেকে প্রতিফলক যেটা এদের দূরত্ব কতটুকু হতে পারে, কতটুকু হলে আমি সর্বনিম্ন কতটুকু দূরত্ব হলে আমি শুনতে পাবো। তো সাধারণত দেখো আমাদের মস্তিষ্ক যেটা এটা তো একটা যন্ত্র না, বলা হচ্ছে মানব যে মস্তিষ্কটা এটা কোনো যন্ত্র না, সুতরাং এর একটা লিমিট আছে, শোনার একটা লিমিট আছে, অর্থাৎ একটা শব্দ আমাদের মাথায় গিয়ে কিছুটা সময় স্থায়ী হয়, বা আমরা যখন দেখি বা শুনি যাই করি না কেন প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে, অর্থাৎ ওই সময়ের ভিতর যদি অন্য কোনো শব্দ আমাদের মাথার ভিতরে বা আমরা যদি শুনি সেই শব্দটা আমি কখনোই শুনতে পাবো না। অর্থাৎ একটা শব্দ আমার মাথার ভিতরে গিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার মস্তিষ্কে অবস্থান করে, ওই সময়ের ভিতরে অন্য কোনো শব্দ আসলে সেটাকে আমি কখনোই শুনতে পাবো না। বলা হচ্ছে এই সময়টা কত 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, এটাকে আমি বলতে পারি কত 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। এত সেকেন্ড পর্যন্ত কি হবে আমার শব্দটা আমার মাথার ভিতরে স্থায়িত্ব থাকবে। তাহলে এই সময়ের ভিতরে যদি অন্য কোনো মানে শব্দ আসে তাহলে সেই শব্দটা শুনতে পাবো না। যেহেতু আমি শব্দটা উৎপন্ন করতেছিলাম তখন একটা শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি, তাহলে ওই শব্দটা আমার মাথার ভিতরে কতক্ষণ থাকবে, রেশ যেটাকে বলি একটা শব্দের রেশ থেকে যাবে, তাহলে ওই শব্দ রেশটা আমার কতক্ষণ থেকে যাবে 0.1 সেকেন্ড পর্যন্ত আমার মাথার ভিতরে থেকে যাবে।
ওই সময়ের ভিতরে যদি শব্দটা বাধা পেয়ে যদি ফিরে আসে তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। প্রতিধ্বনি আসবে কিন্তু ওই সময়ের ভিতরে যদি শব্দটা ফিরে আসে 0.1 সেকেন্ডের ভিতরে শব্দ উৎপন্ন হওয়ার পরে তাহলে ওই শব্দটার প্রতিধ্বনি আমি শুনতে পাবো না। তো আমি যদি সময়টাকে এত সময় ধরি, সর্বনিম্ন সময় কত মনে করি 0.1 সেকেন্ড পরে শব্দটা ফিরে এসেছে, তখন আমার দেখো সাধারণ অবস্থায় বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বলছিলাম 332 এবং শব্দটা নিচে কত অন বা 2 অর্থাৎ 16.6 এত মিটার। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি 16.6 সম্ভব না, কারণ বাংলাদেশের স্বাভাবিক কত 0 ডিগ্রি হয় না। সাধারণত শীতকালে সাধারণত 15-20 এরকম আসে, গরমের সময় কত 40-42-45 এরকম চলে যায়। তো সুতরাং আমাদের কি এর চেয়ে আরো বেশি, ধরো আমি 25 ডিগ্রি নিয়ে যদি করতাম, 25 ডিগ্রিতে কত দেখছিলাম, 25 ডিগ্রিতে কত 346 দেখছিলাম। তো 346 করলে কত আসবে না 17.3, তাই তো 25 ডিগ্রিতে 17.3 মিটার বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। যদি আমি 25 ডিগ্রিতে নিতাম তাহলে আমার উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত 17.3 মিটার যদি হতো তাহলে আমি সেই শব্দটা প্রতিধ্বনি শুনতে পাবো। প্রতিধ্বনি শুনতে পাবো। তো আজকে এই পর্যন্ত। এরপরে আমি সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা যায়, খনিজ পদার্থ কিভাবে সন্ধান করা যেতে পারে, তারপর হচ্ছে তোমার স্থির বায়ুতে প্রমাণ তাপমাত্রা এবং চাপের যে শব্দর যে প্রভাবটা, যেটাকে আমি বলি নিউটনের যে শব্দের গতিবেগের সূত্র এবং পরবর্তীতে লাপ্লাসের যে সংশোধনী সূত্রটা দেয়, এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপর দেখব যে শব্দের বেগের উপরে তাপমাত্রা ঘনত্ব এদের প্রভাবটা কি, বা আর্দ্রতার প্রভাব কেমন, এগুলো দেখব। এবং আরেকটা বিশেষ জিনিস হচ্ছে অনুনাদ কিভাবে সৃষ্টি হয়। আমার ব্রিজের উপর দিয়ে কেন সেনাবাহিনীকে এলোমেলোভাবে হেঁটে যেতে হয়, কেন তাদের প্যারেড করতে দেওয়া হয় না কোনো সেতু বা ব্রিজের উপর দিয়ে, এই নিয়ে আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটা সকলেই বুঝতে পারছো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।